ফারাহার কথায় ফাইজের চেয়ে শুদ্ধ বেশি অবাক হয়। ফারাহা তো এমন নয়, তেরামি করলো না কেন, রাজি হলো কেন? শুদ্ধর চোখে মুখে বিস্ময়। সে ভেবেছিল ফারাহাকে জোর করেই নিয়ে যাবে, আরও অনেক কসরত করতে হবে। সেখানে ফারাহা নিজেই যেতে চাইছে। শুদ্ধ ভারী অবাক হলো। ফাইজ উল্টো ঘুরে যেতে যেতে বলে, ওকে, আন্টির সাথে দেখা কর, আমি নিতে আসবো রাতেই, রাত 3টে বাজলেও নিতে আসবো। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, দাঁত কিরমির করে বিড়বিড় করে, শালা ভিলেন, তোমার জন্য আমি ওয়েট করব, মালিশ করতে হবে তো নাকি? শুদ্ধ ফারাহার দিকে চাইলে দেখলো ফারাহা তার দিকেই চেয়ে আছে। শুদ্ধকে তাকাতে দেখে মেয়েটা চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে আলতো হাত রেখে বলে, অনেক ব্যথা পেয়েছো পাখি? ফারাহা চোখ তুলল না, মাথা নিচু রেখেই নীরবে চোখের পানি ফেলে। দুঃখ মিশ্রিত অশ্রু শুদ্ধর হাতে এসে ঠেকে। শুদ্ধর হাত কাঁপল কেন যেন, কিছুই বলল না। মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো পাখি। ফারাহা ধীরে ধীরে উঠে বসল। শুদ্ধ ফারাহার ব্যবহারে অবাক হয়। মেয়েটা এমন বাধ্য হয়ে গেল কেন? ভাবনা রেখে সেও ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। ফারাহা সিটে মাথা এলিয়ে চোখ বুজল। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার ফারাহার দিকে তাকায়, চোখে মুখে অসহায়ত্ব। ফায়েজ কিছু দূর ড্রাইভ করার পর একটা জায়গায় গাড়ি থামায়। ইনায়া নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনি সত্যি ফারাহ আপুর জন্য পাত্র দেখছেন? ফায়েজ ভুরুকুচকে তাকায় ইনায়ার দিকে, ভুরু নাচিয়ে বলে, তোমার কি মনে হয়? ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফায়েজের দিকে। সে কিভাবে জানবে এটা? ফায়েজ গাড়ি থেকে বেরিয়ে ইনায়ার পাশের ডোর খুলে দিলে ইনায়া নিঃশব্দে বেরিয়ে আসে। ফায়েজ গাড়ি ডোর লাগিয়ে গম্ভীর গলায় বলে, ওকে টাইট দিয়েছি বুঝলে, তোমার ভাই যে লেভেলের বিচ্ছু, আমার এইটুকু টাইট ওর জন্য কিছুই না। এরপর ইনায়া তার ডান হাতে আঁকড়ে নিয়ে বলে, ওসব বাদ দাও লিটল কুইন, আমার সাথে এসো। ইনায়া পাশ ফিরে দেখলো অন্ধকার একটা জায়গা। মিনমিন করে বলে, ওদিকে কোথায় যাবেন? ফায়েজ কিছু দূর এগোয়। ইনায়াও ফায়েজের পাশে এগোয়। ফায়েজ গম্ভীর গলায় বলে, লিটল কুইন, একটা সত্যি কথা বলবে? আমি তোমাকে বিলিভ করি, বাট ওই ছেলেটা আমাদের ভেতরের খবর কি করে জানলো? আর তুমিও কেমন যেন। বাদ দি, তুমি কি অন্য কাউকে লাইক করতে? লাস্ট কথাটা বলতে গিয়ে কণ্ঠ কাঁপলো ফাইজের। নিজেকে সামনে নিয়ে পিছু ফিরে তাকালে দেখলো ইনায়া কোনো দিক যেন চেয়ে আছে। ফাইজ দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালে দেখলো সামনে এক অন্ধকার ঝোপঝাড়ের মাঝে চেয়ে আছে। সে পিছু ফেরার আগে ইনায়া এক বিকট চিৎকার দেয়। ফাইজ দ্রুত ইনায়ের দিকে তাকায়। ইনায়া হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে। ফাইজ হতভম্ব, দ্রুত ইনায়ার সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? লিটল কুইন? ইনায়া দু হাতে মুখ চেপে কেঁদে কেঁদে বলে, আমায় ছেড়ে দাও প্লিজ, আমি বাড়ি যাব, আমায় ছেড়ে দাও। ফাইজ দ্রুত ইনায়াকে কোলে তুলে নিল। গাড়ির দিকে গিয়ে গাড়িতে বসিয়ে দেয় ইনায়াকে। কিছু সময় পর ইনায়ার কান্নার তোর কমে আসে। ফাইজ পানি খাইয়ে দেয় ইনায়াকে। ইনায়া থেকে থেকে কেঁপে ওঠে। ফাইজ সিটে বসে ইনায়াকে তার কোলে নিয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? ইনায়া দু হাতে ফায়েজের গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। ফায়েজ বিচলিত হয়, মৃদুস্বরে বলে, ভয় পেয়েছো লিটল কুইন? ইনায়া ফোপাতে ফোপাতে ছোট করে বলে, হ্যাঁ। কি দেখে ভয় পেয়েছ? ইনায়া কিছুই বলে না। বেশ অনেক সময় পেরিয়ে গেলেও ইনায়াকে চুপ থাকতে দেখে ফায়েজ এড়িয়ে গেল ব্যাপারটা। আবারও বলে, সরি, তোমাকে ভুল বুঝেছি মেবি, বাট কাউকে লাইক করলেও তোমাকে কিছু বলবো না। যাকে লাইক করো তাকে সুন্দর সুন্দর ট্রিটমেন্ট দিব, তুমি ভয় পেও না। ইনায়া ফায়েজকে ছেড়ে মাথা নিচু করে মিনমিন করে বলে, আমার কাউকেই পছন্দ ছিল না। ফায়েজ মিটিমিটি হেসে মৃদুস্বরে বলে, তাহলে আমাকে পছন্দ ছিল? ইনায়া মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ফায়েজের হাসি দীর্ঘ হয়। দু হাতে ইনায়াকে জড়িয়ে বলে, এটা তো জানি, ভাবলাম ক্রাশ ফ্রাশ আছে নাকি, তবু সরি লিটল কুইন। ইনায়া মাথা নিচু করেই উত্তর করে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, সরি কেন বলছেন? আমি সরি। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, ইটস ওকে, নো প্রবলেম। শুদ্ধ এক জায়গায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে যায়। ফারাহা বোধহয় ঘুমিয়ে গিয়েছে। শুদ্ধ মিনিট পাঁচেক পরে হাতে একটা প্যাকেট নাপা, সাথে দুটো পানির বোতল নিয়ে আসে। গাড়িতে উঠে বসে গাড়ির ড্যাশবোর্ডের উপরে হাতের সবগুলো রেখে দিল। এরপর ফারাহার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। ঘুমন্ত ফারাহার মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে ডান হাত আলতো করে ফারাহার গালে রেখে মৃদুস্বরে ডাকে, ফারাহা পাখি।
বেশ কয়েকবার ডাকলে ফারাহা পিটপিট করে চোখ মেলে তাকায়। শুদ্ধকে তার মুখের সামনে দেখে একটু নড়েচড়ে ওঠে। শুদ্ধ ফারাহার চোখের দিকে চেয়ে মৃদু হেসে, ভালোবাসি ফারাহা। ফারাহা কিছুই বলল না, চুপচাপ শুধু চেয়ে রইল শুদ্ধর দিকে। শুদ্ধ তার জায়গায় বসে ডান হাতের শার্টের হাতা কোণের পর্যন্ত গুটিয়ে নিল। জানালা দিয়ে হাত ধুয়ে পকেটটি হাতে নিয়ে মুখ খুলল। ফারাহা শুদ্ধর দিকে চেয়ে আছে। প্যাকেটের মুখ খুলে দেখলো সেখানে মোরগ পোলাও। এটা তার খুব পছন্দের। ভাবনার মাঝেই শুদ্ধ ফারাহার দিকে খাবার এগিয়ে দেয়। ফারাহা হ্যাবলার মতো শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ বুড়ো কুঁচকে বলে, নাও। ফারাহা চুপচাপ শুদ্ধর হাত থেকে খাবার নিল। শুদ্ধ প্রশান্তিময় হাসল। বেশ কিছু সময় নিয়ে শুদ্ধ ফারাহাকে পুরোটা খাইয়ে দিল। কখন যে সব খেয়ে নিয়েছে, শুদ্ধকে দেখতে দেখতে সে খেয়ালই নেই মেয়েটার। শুদ্ধ পানি এগিয়ে দিলে ফারাহা প্যাকেট ফাঁকা দেখে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হাত ধুয়ে নিল। এরপর ওষুধের প্যাকেট থেকে ওষুধ ছিঁড়ে ফারাহার দিকে এগিয়ে দিয়ে হেসে বলে, আমার ফারাহা সুস্থ হলে তার হাতে খাবো। ফারাহা বিনা বাক্যে শুদ্ধর হাত থেকে নিয়ে ওষুধটা খেয়ে নেয়। শুদ্ধর ফোনে কল আসে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে কল রিসিভ করে। কানে ফোন নিয়ে বলে, আর 5 মিনিট। বলেই কল কেটে গাড়ি স্টার্ট দেয়। 5 মিনিটের মাথায় শুদ্ধ এক জায়গায় গাড়ি থামায়। এরপর বাড়ি থেকে বেরিয়ে ফারাহার পাশের ডোর খুলে দিয়ে মৃদুস্বরে বলে, এসো। ফারাহা প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ একটুখানি ঝুঁকে মৃদুস্বরে বলে, এসো ফারাহা পাখি। ফারাহা মাথা নিচু করে গাড়ি থেকে বেরোলে সামনে অন্তরা, নাসিম সহ আরও দুজন পরিচিত ছেলেকে দেখে ভুরু কুঁচকে তাকায়। অন্তরা এগিয়ে এসে ফারাহাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? ফারাহা মৃদুস্বরে উত্তর করে, ভালো। কিন্তু এরা সবাই এখানে কেন বুঝলাম না। শুধু ফারাহার হাত তার হাতের মুঠোয় নিয়ে সামনে এগোয়। পাশাপাশি সবাই এগোয়। ফারাহা জায়গাটা চিনল না। শুদ্ধকে কিছু বলতে চাইলে তার আগেই চোখের সামনে বড় করে কাজী অফিস লেখা চোখে পড়ে। ফারাহার পা থেমে যায়। শুদ্ধ পিছু ফিরে বুড়ো কুঁচকে তাকায় ফারাহার দিকে। ফারাহার দৃষ্টি অনুসরণ করে বুঝল ফারাহার মনোভাব। এক পা এগিয়ে এসে ফারাহার সামনে দাঁড়ালে ফারাহা বিস্ময় দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দুহাতের আজলায় ফারাহার মুখটা আগলে নিয়ে মৃদুস্বরে বলে, আমার বউ হবে ফারাহ পাখি? ফারাহা নীরব চোখে চেয়ে থাকে শুদ্ধর দিকে। শুদ্ধ আবদার সুরে বলে, হবে না? ফারাহা চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, কাউকে না জানিয়ে এভাবে? শুধু ফারাহার কথার মাঝেই বলে, নেক্সট ডে মামাকে তোমার বাসায় পাঠাবো। এখন তোমাকে বউ বানাবো, এসো। ফারাহা কী বলবে বুঝল না। নাসিম এগিয়ে এসে বলে, কী রে ভাই, আর কত টাইম লাগাবি? রাত বিরাতে তোর জন্য আমাদের অনেক ধকল গিয়েছে। বহুত কষ্টে কাজে পেয়েছি। এবার দয়া করে আয়। শুধু বিরক্তি কণ্ঠে বলে, যা তো, ডিস্টার্ব করিস না। অন্তরা এগিয়ে এসে বলে, আমি বললাম কালকে আন্টি আঙ্কেল কাজী সাথে নিয়ে যাবে না হয়, কিন্তু না, ওর আজকে মানে আজকে বিয়ে করা লাগবে। এই আতপাগলের বউ হবি নাকি? সুস্থ কারো বউ হবি ফারাহ? এখনো টাইম আছে, বলে ফেল। শুধু কটমট দৃষ্টিতে তাকায় অন্তরার দিকে, রেগে বলে, তোদের জন্যই আমি আজকেই ফারাহকে আমার বউ বানাবো। আমার বউকে নিয়ে তোরা টানাটানি করিস কেন? মেজাজ খারাপ লাগে। তাছাড়া আমার খুব ভালোই জানা আছে 1 সপ্তাহ লাগবে বিয়ে করবে। এমনিতেই ভাইজের বাচ্চা ভিলেন স্টার্ট করছে, ওর খবরটা আমি পরে করছি। কথাগুলো বলে ফারাহার দিকে চেয়ে বলে, ফারাহ প্লিজ তেরামি করো না, অমত করো না, এসো তো। আগে বিয়ে তারপর কথা। কথাটা বলে ফারাহার হাত ধরে টেনে নিয়ে যায়। ফারাহ মাথা নিচু করে শুদ্ধর পাশে হাঁটে। চোখ জোড়ায় পানি চিকচিক করছে। ভেতরে গিয়ে শুদ্ধ একটা চেয়ারে বসলো। পাশের চেয়ারে ফারাহ। শুধু হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে বলে, মাথার উপর যে বিয়ের ওড়না থাকে, ওটা কোথায় পাবো? শুদ্ধর কথায় নাসিম অন্তরাসহ আরও দুজন ফ্রেন্ড ভস্ম করে দেয়া চোখে শুদ্ধর দিকে চাইল। রাত 12টা বাজতে চলল। কত কষ্ট করে কাজে জোগাড় করেছে, আর এই বেয়াদব এখন তামাশা করবে। শুদ্ধ সবার দৃষ্টি দেখে মেকি হেসে বলে, জানি বড়দের একটু আধটু সুন্দর লাগে, তোদের চোখে ঠিক কর। আমার বউ থাকতে তোরা এভাবে আমার বউয়ের হক নষ্ট করতে পারিস না। কথাটা বলে শুদ্ধ তার পরনের সাদা শার্টের বোতাম খুলতে লাগলো। সবাই শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলে ফারাহার মাথার উপর দিয়ে দেয়। এরপর বলে, এটাই বেশি সুন্দর লাগছে। এরপর ফারাহার পাশে বসে কাজী সাহেবের উদ্দেশ্যে বলে, নিন এবার শুরু করুন। ফারাহার চোখ ভেজা। শুদ্ধর কাণ্ডে অবাক না হয়ে পারল না। সকলে অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। নাসিম, অন্তরাসহ তাদের দুজন ফ্রেন্ড শব্দ করে হেসে দিয়েছে। কাজী সাহেবও মিটিমিটি হাসছে। ফারহা লজ্জা পায়, কান্না মাখা চোখে শুদ্ধর দিকে তাকায়।
শুদ্ধ সবার দিকে তাকিয়ে বলে, কি হলো? নাসিম হাসি থামিয়ে বলে, বউয়ের মাথার উপর কিছু একটা দিতে গিয়ে তুই শার্টলেস হয়ে গেলি। তোর বউয়ের মাথায় তো হিজাব আছেই। শুদ্ধ বিরক্ত হয়ে বলো, তোরা বুঝবি না, ফারাকে সুন্দর লাগছে, ওর মাথার উপর সাদা কিছু থাক, আমার গায়ে সাদা সেন্টো গেঞ্জি আছে, এখন বর বউ লাগছে। শুদ্ধ লজিক শুনে সবে মুখ টিপে হাসছে। নাসিম শুদ্ধদের সামনে গিয়ে ফটাফট কয়েকটা পিক তুলে নিল। না হেসেও পারছে না, হাত দিয়ে দেখিয়ে বলো, সেই লাগছে আমাদের শুদ্ধবাবুকে। গায়ে সেন্টো গেঞ্জি, হাতে দামি ঘড়ি, পায়ে জুতা, ব্ল্যাক প্যান্টটাও দারুণ। সেন্টো গেঞ্জিটা একটু বেশি দারুণ। নাসিমের কথায় সবাই হাসছে। শুধু পাত্তা দিল না, তার যেভাবে ইচ্ছে সেভাবে বিয়ে করবে। বিরক্ত কণ্ঠে বলে, তো আমি কি পাতলো নাকি যে আমাকে শার্ট ছাড়া আবার লাগবে? পাশ ফিরে ফারাহার দিকে তাকালে দেখলো ফারাহ তার দিকে অদ্ভুত চোখে চেয়ে আছে। শুধু চোখ ছোট ছোট করে তার সেন্টো গেঞ্জি টেনে বলে, তুমি বললে এটাও খুলে ফেলবো। ফারাহ চোখ সরিয়ে নেয়। শুধু বুড়ো কুচকে বলে, কান্না অফ করো ফারাহ, বিয়ে করছি, কিডন্যাপ নয়। ফারাহ মাথা নিচু করে রইল, কিছুই বলল না। প্রথমে রেজিস্ট্রি পেপারে সাইন করে শুদ্ধ, এরপর ফারাহার দিকে এগিয়ে দিলে ফারাহ ছলছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ আবদারের সুরে বলে, সরি, আর মারব না, প্লিজ আমার বউ হয়ে যাও। ফারাহ চোখ সরিয়ে সাইন করার জায়গায় তাকায়, চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ে। কাজী ফারাহকে দেখে সবার দিকে চেয়ে বলে, মেয়ে সেই থেকে কাঁদছে তো কাঁদছেই, তোমরা কি মেয়েকে তুলে এনে জোর করে বিয়ে করাতে এনেছো? এরকম হলে আমি বিয়ে পড়াবো না। শুদ্ধ রেগে তাকায় কাজীর দিকে, টেবিলের উপর একটা থাপ্পড় মেরে রেগে বলে, কাজী কাজীর মতো থাকবেন, নয়তো আমি পাজি হয়ে আপনার জন্য এখন পিস্তল কিনতে বেরোবো। কথাটা বলে হাত ঘড়িতে একবার সময় দেখল, অথবা ভদ্রলোকটির দিকে চেয়ে বলল, 12টা বাজছে, আর 8 মিনিট। যদি 12টা বেজেছে আর বিয়ে পড়াতে, তাহলে আপনার ছেলে মেয়েদের কপাল পুড়ল বলে, 12টার আগে বিয়ে পড়ানো শেষ করতে পারলে আপনার কপাল খুলল বলে। আপনি কি নিজের মাথার খুলি উড়াবেন নাকি আমার বিয়ে পড়াবেন? শুদ্ধর ফ্রেন্ডরা সব মুখ চেপে হাসছে। কাজী সাহেব একটু ভয় পেল। শুদ্ধ কথাগুলো একদম সিরিয়াসভাবে বলছে। কাজী মিকি হেসে বলো, হ্যাঁ হ্যাঁ পড়াচ্ছি বাবা। অতঃপর ফারাহার দিকে তাকিয়ে বলে, দ্রুত সাইন করে দাও মা। ফারাহ কলম হাতে নিয়ে বসে আছে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ফারাহর হাতের দিকে। প্রায় 2 মিনিট অপেক্ষা করলো। ফারাহকে একইভাবে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। এর ভাই তাকে জ্বালায়, আবার এর তেরামি এ জন্মে তো ছুটবে না। রেগে ধমকে বলে, এই মেয়ে, এখানে তোমাকে তামাশা করতে এনেছি, সাইন করো, আর 1 মিনিট লেট করলে তোমার হাতের আঙুলই রাখবো না, বেয়াদব মেয়ে একটা। শুধুর দমক খেয়ে কেঁপে ওঠে, আবারও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুধু ডান হাতে ফারাহার গাল চেপে তার দিকে ফেরায়, দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি মার খেতে চাইছো ফারাহ? তুমি চাইলে অবশ্যই আমি মারব, কিন্তু সেটা 12টার পর। এখন সাইনটা করো চুপচাপ। কাজী সাহেব চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা এগিয়ে এসে জোর করে শুদ্ধর হাত ছাড়িয়ে ফারাহাকে তার পেটের সাথে জড়িয়ে ধরে। রেগে বলে, তোর প্রবলেম কি শুদ্ধ? ভালোভাবে কথা বলতে পারিস না ওর সাথে? দুটো ভাই একই নায়ের মাঝি, একজন রকেট তো আরেকজন প্লেন। শুদ্ধ রেগে বলে, বাইরে ওকে কি সুন্দর করে রাজি হতে বললাম বলতো, এখানে এসে আবার তেরামি করছে। ওকে স্নান করতে বল, নয়তো আরেকটা গালে মার খাবে। অন্তরাম ফারাহার মুখে হাত বুলিয়ে বলে, সাইন করে দে বোন, দেখছিস তো শুদ্ধ কেমন রেগে যাচ্ছে। ফারাহ আর চোখে শুদ্ধর দিকে তাকালে শুদ্ধর চোখে চোখ পড়লে শুদ্ধ জোরে আরেকবার ধমকে বলে, সাইন করো। ফারাহ আবারও কেঁপে ওঠে। নাসিম শুদ্ধর পিঠে একটা চাপড় মেরে বলে, মাথা এত গরম হয় কেন, ঠান্ডা কর। শুধু ফুস করে শ্বাস ফেলে বলে, ও আমার বউ না হওয়া পর্যন্ত মাথা ঠান্ডা হচ্ছে না, ওকে সাইন করতে বল। নাসিম ফারাহার পিছনে দাঁড়িয়ে বলে, ফারাহ, তোমার রেজিস্ট্রি পেপারে কাউকে বলবো না, বলার প্রয়োজনও নেই, কারণ আগামীকাল শুদ্ধর বাসা থেকে তোমাদের বাড়িতে যাবে বিয়ের কথা পাকা করতে, কিন্তু তোমার ফিউচার বরের কথা সে আজ রাত পার করবে না, তোমার বউ না বানিয়ে তোমাকে তার নামে দলিল করে তবেই ঘুমাবে, বুঝেছো তো? এটারই জন্য কোনো ঝামেলা হবে না, সাইন করে নাও। ফারহান নাসিমের কথাগুলো মন দিয়ে শুনল, বা হাতে চোখের পানি মুছে নেয়, এরপর কাপা হাতে সাইন করে দেয়। শুদ্ধ কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ে পড়ান। কাজী শুদ্ধর দিকে কেমন করে তাকিয়ে আছে। শুদ্ধ কাজীকে চুপ দেখে রেগে বলে, আপনার কি খুলি উড়ানোর শখ জেগেছে? 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে উঠে দাঁড়ালে কাজী দ্রুত কিছু পড়া শুরু করে। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হেসে আবারও চেয়ারে বসে পড়ে। ইসলামিকভাবে বিয়ে পড়ানো হয়ে গেলে শুদ্ধ ফারাহার হাত ধরে বাইরে বেরিয়ে আসে।
ফারাহার মাথার উপর থেকে শার্টটা নিয়ে ফারাহার সামনে দাঁড়িয়ে শার্ট পরতে থাকে। অন্তরা এগিয়ে এসে শুদ্ধের উদ্দেশ্যে বলে, আমার বোনকে আর যদি মেরেছিস বা বকেছিস তোর খবর আছে বলে দিলাম। শুধু শার্টের বোতাম লাগাতে লাগাতে ফারাহার নত মুখপানে চেয়ে মৃদু হেসে বলে, কোনোটাই করব না, আদর করব শুধু। অন্তরা মুখ বাঁকিয়ে যেতে যেতে বলে, দেখি মারিস কিনা। আর একদিন শুনলে আমি ফারাহা বাবার কাছে বিচার দিয়ে আসবো সোজা। শুধু বিরক্ত হলো, কিন্তু কিছুই বলল না। সে ফারাহার দিকে সেই শার্টের সবগুলো বোতাম লাগালো। এরপর ফারাহার হাত ধরে গাড়িতে গিয়ে বসে। প্রায় 10 মিনিট ড্রাইভ করে এক জায়গায় গাড়ি সাইড করে। ফারাহা মাথা নিচু করে বসে আছে, একবারও তাকায়নি শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহার পাশের ডোর খুলে কিছু না বলেই ফারাহাকে কোলে তুলে নিল। ফারাহা চোখ বড় বড় করে তাকায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। অভিমান ঘিরে চুপ করে রইল। শুধু ফারাহকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মৃদু হেসে ফিসফিসিয়ে বলে, এই ফারাহা বউ পাখি, আমি এখন থেকে অনুমতিবিহীন অনেক কিছু করার সার্টিফিকেট পেয়েছি জানো। ফারাহার ভেতরটা কেমন কেঁপে উঠল, কিছুই বলল না। চারপাশটা কেমন ফাঁকা। শুধু বেশ কিছুক্ষণ হেঁটে ফারাহকে এক জায়গায় নামিয়ে দেয়। ফারাহ খেয়াল করলো তার নদীর পাড়ে এসেছে। শুদ্ধ ফারাহার দিকে চেয়ে আছে। ফারহার নদীতে টলমল পানির উপর থেকে দৃষ্টি সরিয়ে শুদ্ধর দিকে তাকালে দেখলে শুদ্ধ কেমন করে যেন তাকিয়ে আছে। আশেপাশে কৃত্রিম কোনো আলো নেই, তবে চাঁদের আলোয় খুব বেশি অস্পষ্ট লাগলো না। ফারহা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। শুদ্ধ হঠাৎই ফারাহাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। থেমে থেমে বলে, ফারা পাখি, এখন থেকে আমার বউ। আমার তো বিলিভই হচ্ছে না। উফ, এত শান্তি কোথায় রাখি। ফারাহ টোক গেলে শুদ্ধ ফারাহকে ছেড়ে দাঁড়ায়। যে গালে থাপ্পড় দিয়েছে সে গালে অসংখ্য চুমো আঁকলো ছোট ছোট। কতবার যে সরি বলল। ফারাহ শুদ্ধকে ঠেলে মাথা নিচু করে বলে, আর সরি বলতে হবে না। শুদ্ধ দুহাতে ফারাহার গাল আঁকড়ে নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি রাগ করেছো ফারাহ? আমি তোমায় হসপিটালে অনেক খুঁজেছিলাম, সরি। আর মারবো না, আর বকবও না। বিয়ের আগে তোমাকে চিনতাম না, ওসব ভুলে যাও। এখন আমার একটা মাত্র বউ তুমি। ফারাহ অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। বিয়ের আগে তাকে চিনত না, এটা ভাবতে হবে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালায়। এরপর ফারাহার হিজাবটা খুলে দেয়। ফোনের ফ্ল্যাশ নিয়ে ফারাহার গলা চেক করে, দাগ মুছে যায়নি এখনো। বাঁ হাতে ফোন ধরে ডান হাতে গলায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলে, ব্যথা আছে? ফারাহা নিচু করে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ নেই। শুদ্ধ ফোনের ফ্ল্যাশ অফ করে পকেটে রাখলো ফোন। ফারাহ কিছু বোঝার আগে শুধু ফারাহকে তার দিকে টেনে ফারাহার গলায় ছোট ছোট চুমু আঁকে। ফারাহ কারেন্ট শক খাওয়ার মতো কেঁপে ওঠে। শুদ্ধ মৃদু হাসে, একটু পর মাথা তুলে তাকায়। দু হাতে ফারাহার মুখ আগলে নিয়ে ফারাহার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদুস্বরে বলে, বিয়ের জন্য এই কাজ পেন্ডিংয়ে ছিল, আবার অনেক কিছু পেন্ডিংয়ে আছে, কিন্তু আজ তোমাকে ছুটি দিচ্ছি ফারা পাখি। ক্লান্তিতে নুয়ে পড়া সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। আশেপাশে বড় বড় বিল্ডিং, তার ফাঁকে সূর্য ডোবার দৃশ্য একটু একটু দেখা গেল। মাইরা বেলকনির মেঝেতে মন খারাপ করে বসে তা দেখল। কলেজ থেকে ফিরেছে একটু আগে। ইরফান রেখে গিয়েছে তাকে, ভেতরে আসেনি। তাকে নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। এটা একটা মাইরের মন খারাপের কারণ। মাইরা জিজ্ঞেস করেছিল কোথায় যাবে। ইরফান ছোট করে উত্তর করেছিল, অফিস। মাইরা জড়তা কাটিয়ে খেতে আসতে বলায় ইরফান বিরক্ত কণ্ঠে বলেছিল, নো নিড। গতকাল তো ইরফান তার সাথে এসেছিল, তাহলে আজ কেন আসলো না? এটা একটা মন খারাপের কারণ। তার মন খারাপের পেছনে আরও একটা কারণ আছে। হঠাৎই গতকালের বলা ইরফানের দাদির একটা কথা মনে পড়ল। তার ছেলের নাকি এমন ঘটনা ঘটেছিল, অর্থাৎ ছেলে ঘরের বউ রেখে বাইরে মেয়েদের সাথে জড়িয়ে গিয়েছিল। যদি ইরফান এমন করে, এই ভাবনাটুকুই মেয়েটার মন তীব্র খারাপ করে দেয়। ভীষণ বিষণ্ণতা ঘিরে ধরে ছোট্ট মাইরাকে। তার উপর গতকাল রাতের ঘটনা নিয়ে মাইরা ভীষণ আপসেট। ভাবনার মাঝে ঘরের ভেতর থেকে ইরফানের দাদির কণ্ঠ পেয়ে মাইরা ব্যালকনির মেঝে থেকে উঠে ঘরে আসে। ইরফানের দাদিকে বেডের উপর বসে থাকতে দেখে মাইরাও এগিয়ে গিয়ে বসলো দাদির পাশে। ইরফানের দাদি মাইরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, আরে মেয়ে, তুমি আবার জামা পরেছো কেন? আমি যে শাড়িগুলো তোমাকে দিলাম ওগুলো কি করেছো? মাইরা মিনমিন করে বলে, রেখে দিয়েছি। আহা, তুলে রাখলে তো হবে না, সবসময় পরে থাকতে হবে মাইরা। আমার কথা বুঝতে পারছো না তুমি? মাইরা শাড়ি না পরায় বয়স্ক মহিলা অসন্তুষ্ট হলেও মাইরা কোনো গহনা খোলেনি, এতে বেশ সন্তুষ্ট তিনি। ফুলের মতো মেয়ে, গহনাগুলো পরলে মেয়েটা কেমন জলজল করে, চোখ লাগার মতো। মাইরা আজ ইরফানের দাদির কথায় রিয়েক্ট করলো না। পা দুটো তুলে ভালোভাবে বসে খুব সিরিয়াস হয়ে প্রশ্ন করে, দাদিমা, ছেলেরা বাইরের মেয়েদের দিকে কেন নজর দেয়?
ইরফানের দাদি মাইরার গালে হাত দিয়ে বলে, যারা খারাপ মানুষ তারাই ঘরে বউ রেখে বাইরের মেয়েদের দিকে ঝুঁকে পড়ে। তবে কখনো কখনো বউরা মুখ ফিরিয়ে নিলেও ছেলেরা বাইরে নজর দেয়। তখন ছেলে মেয়ে দুজনেরই দোষ থাকে। আবার বউ মতো না হলেও এমন হতে পারে। মাইরা টোক গিলে দ্বিতীয় কারণটা শুনে ইরফানের দাদি আবারও বলে, এজন্য তুমি আমার দাদু ভাইয়ের কাছে কাছে থাকবে, তাহলে তোমার এসব চিন্তা থাকবে না। আমার ছেলের ক্ষেত্রে এমন হয়েছিল, বুঝেছ? তার থেকে ছোট বয়সী মেয়েকে বিয়ে দেওয়ায় মানছিল না, বাইরের মেয়েদের সাথে মেলামেশা করত। পরে অবশ্য ভালো পথে এসেছিল। কিন্তু তোমরা তো অতটাও ছোট না, তাই না? এটা আমাদের পরের জেনারেশনরা বুঝতে চায় না। আমার ছেলের কাহিনীটা তো ইরফানের কাছে সে রিপিট হয়েছে, এজন্য আমি আরও আগে আসতে চেয়েছিলাম। তুমি শাড়ি পরলে তোমাকে বড়দের মতো দেখায়। আমার ইরফান দাদুভাই তাহলে আর তোমাকে ছোট বলবে না, বউকে নিয়েই সংসার করবে, বুঝেছ? মাইরা চুপ করে শুনল। সে তো গতকাল ফিরিয়েই দিয়েছিল ইরফানকে। তাহলে ইরফান কি তাকে ভুলে যাবে, অন্য মেয়েদের কাছে যাবে? ভাবতেই গলা শুকিয়ে আসলো। বেড থেকে নেমে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে নেয়। সে কি অনেক বড় হয়ে গিয়েছে? তার তো 16 বছর হতেই এখনো 2 মাসের মতো বাকি। স্বামীরা কি বউদের সুযোগ দেয় না? স্কুলে পড়ায় সময় তার বান্ধবীদের সাথে এসব নিয়ে অনেক মজা করত, কিন্তু নিজেদের কখনোই সিচুয়েশনে বসিয়ে ভাবেনি। আজ সে নিজে সেই সিচুয়েশনে পড়ে তার দম বন্ধ লাগছে। ইরফান তাকে আগের মতো মনে রাখবে না, যত্ন করবে না, এসব যেমন মানতে পারে না, তেমনি এই ব্যাপারে সে সহজ হতে পারে না, পারছে না। তাহলে কি হবে তার? তার তো পরিবারও নেই, আছে, তবে সেখানে তো তার জায়গা নেই। চোখজোড়া ভিজে উঠল। ইরফানের দাদিকে কেউ কল দিয়েছে, তিনি কথা বলায় ব্যস্ত হলেন। মাইরা ধীর পায়ে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বেলকনির রেলিং মাইরার কোমর পর্যন্ত, উপরের দিকে ফাঁকা। মাইরা হালকা নিচু হয়ে দুহাত রেলিংয়ের উপর দিয়ে রাখে, খানিকটা ঝুঁকে বিষণ্ণ মনে চেয়ে ব্যস্ত শহরটায় চোখ বুলায়। গাড়ি আসছে, যাচ্ছে। ইরফানের গাড়ি খুঁজতে অজান্তেই কখনো কখনো মাইরার চোখের মনি ছোটাছুটি করে। মাইরা এশার নামাজ পড়ে রাতে 9টার বেডে কোনায় হাঁটু মুড়ে বসেছে। মাঝে মাঝে একটু নড়েচড়ে, আবারও সেভাবেই বসে চুপচাপ কি যেন ধ্যান করে। একটু পর পর ঘড়িতে সময় দেখে, 11টা 30। মাইরা ভালো লাগছে না কিছু। ইরফানের দাদির কথাগুলো সে হজম করতেই পারছে না। ইরফান আসে না কেন? এতক্ষণে তো চলে আসতো, আজ আসে না কেন? আরও 20 মিনিট এভাবে বসে থাকলো। এরপর বেড থেকে নেমে বাংলা বই নিয়ে সোফায় বসলো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই সব সাবজেক্টগুলো টিচার লাগবে তার। এসব তো তার মাথার উপর দিয়ে যায়। বাংলা বই খুলে কবিতা বের করলো একটা। বাংলা পড়তে তার ভালো লাগে বরাবরই, কিন্তু আজ মন বসছে না। এক লাইন পড়ে আর ঘড়ি দেখে, নয়তো ভাবনায় ব্যস্ত হয়। এভাবে প্রায় 50 মিনিট পার করলো। ঘড়ির কাঁটা 12টার ঘরে। মাইরার সবকিছু অসহ্য লাগছে। দুঃখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান আসে না কেন? তাকে ভুলে যাচ্ছে। ইরফানের দাদির বলা কথাগুলো ভাবতে চোখের পানি বাইরের উপর টুকটুক করে পড়ল। মাইরা বিরক্ত হয়ে বইটা ঠাস করে সেন্টার টেবিলের উপর রেখে সোফার উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। এভাবে থাকতে থাকতে একসময় মাইরা ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় রাত তখন 1টা। ইরফান বাসার ভেতর প্রবেশ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে তার গ্র্যান্ড মার কথায় থেমে যায়। ইরফান বুড়ো কুঁচকে তাকায় তার দাদির দিকে, গম্ভীর গলায় বলে, নো। ইরফানের দাদি হেসে বলে, এত সুন্দর সারপ্রাইজ দিলাম তবুও পছন্দ করলে না? ইরফান কিছুই বলল না। মাইরাকে যে তার গ্র্যান্ডমাই শাড়ি প্লাস গহনা দিয়েছে এটা সে মাইরাকে দেখেই বুঝেছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, এসব ফালতু সারপ্রাইজ আর অ্যারেঞ্জ করবে না। ইরফানের দাদি মিটিমিটি হেসে বলে, কি বলো? আমি তো এসেছি এই জন্যই দাদু ভাই, আজকে সারপ্রাইজ আছে। ইরফান বিরক্ত হলো, আজ আবার কি করলো? তবে পাত্তা দিল না। গটগট পায়ে তার রুমের দিকে এগিয়ে যায়। ইরফান তার ঘরের ভেতর প্রবেশ করে ভুরু কুঁচকে তাকায়। ঘর অন্ধকার। তার আজ লেট হয়েছে। মাইরা হয়তো ঘুমিয়েছে, তবে মাইরা তো জিরো লাইট জ্বালিয়ে রাখে। ইরফান উল্টো ঘুরে দরজা লক করে দেয়। এরপর ঘরের সব সুইচ অন করলো, কিন্তু আলো জ্বলে না। ইরফান একে একে প্রতিটা সুইচ অন করলে একটাও জ্বলে না। বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই কাজের চাপে মাথা হ্যাং হয়ে আসছে, তার মধ্যে আরেক ঝামেলা। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ অন করে। প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ একটি লাইক দিও এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।